নমস্কার, গল্পের কোলাহলের ৬৮ নম্বর এপিসোডে সকলকে স্বাগত। আগের দিনের এপিসোড ৬৭-র ২ নম্বর পার্ট আসবে নেক্সট এপিসোডে। আজকে রয়েছে তোমাদের জন্য একটি অন্য রকমের নতুন অলৌকিক সত্য ঘটনা, যেটা পাঠিয়েছে অরুণিমা আমাদের মেলে বারাসাত থেকে। শ্রোতা বন্ধুরা, তোমরাও পাঠাতে পারো নিজের জীবনের ঘটনা বা গল্প আমাদের মেল আইডি গল্পের কোলাহল@gmail.com-এ। আর ঘটনা সিলেক্ট হলে খুব তাড়াতাড়ি আমরা প্রচার করব। আমাদের চ্যানেলের ঘটনা ভালো লাগলে লাইক শেয়ার করে একটু ভালোবাসা দিও। আর নতুন সত্যি ভৌতিক ঘটনা মিস না করতে চাইলে সাবস্ক্রাইব করে নিও গল্পের কোলাহলকে। চলি সরাসরি ঘটনায়। আমি অয়ন আছি তোমাদের সাথে। শুরু করছি আজকের ঘটনা। নমস্কার দাদা, আমার নাম অরুণিমা। আমি বারাসাতে থাকি। পেশায় আমি একজন প্রাইভেট টিউটার। ক্লাস 12 পাশ করার পর থেকেই আমি পড়ানো শুরু করি। প্রথমে আমি ছাত্রছাত্রীদের বাড়ি গিয়ে পড়ানো শুরু করি। তারপর আমি একটা জায়গা ভাড়া নিয়েছিলাম। সেখানে কিছু ছেলে মেয়ে পড়তে আসতো, আর যাদের আসতে প্রবলেম হতো সেরকম হাতে গোনা 2 থেকে 3 জনকে আমি বাড়ি গিয়ে পড়াতাম। আমি এত কথা আমার সম্পর্কে বললাম কারণ আজকে তোমায় যে ঘটনাটা আমি লিখে পাঠাচ্ছি সেটা এই পড়ানোর জীবন নিয়ে। ভালো লাগলে অন্য ঘটনাগুলোর মতো আমার ঘটনাটাও তোমার চ্যানেলের শ্রোতাদের শুনিও। আজ থেকে যে খুব বেশি দিন আগের কথা তা কিন্তু নয়। আমি তখন গ্র্যাজুয়েশন কমপ্লিট করে কোচিং সেন্টার বানাবো ভেবে একটা জায়গা ভাড়া নিই। তখন আমি 4 জন স্টুডেন্ট পড়াতাম। সবাইকে আমি ওই ভাড়া বাড়িতে আসতে বলি। তারপর আরো অনেক নতুন নতুন স্টুডেন্ট ভর্তি হতে এলো আমার কাছে। আমি 12 জন স্টুডেন্টকে নিয়ে ওই কোচিং সেন্টারে পড়ানো শুরু করলাম, আর বাড়ি গিয়ে পড়াতাম 2 জনকে। এরমভাবে চলতে চলতে হঠাৎ একদিন রাতে যখন আমি বাড়ি ফিরে ফ্রেশ হয়ে আমার ঘরে বসি, ফোনটা বেজে ওঠে। স্ক্রিনে দেখি আননোন নাম্বার। ফোনটা ধরি। উল্টো দিকে একজন মহিলা কথা বলে ওঠে। তারপর জানতে পারি উনি ওনার মেয়েকে পড়ানোর জন্য আমায় ফোন করেছে। আমি ভাবলাম আমার কোচিং সেন্টারের ওখানে তখনও অবধি কোনো পোস্টার আমার লাগানো হয়নি, তাহলে উনি আমার নাম্বার পেলেন কোথা থেকে? এই প্রশ্নটা আমি যখন ওনাকে করলাম, উনি এই কথা শুনে বললেন আমার একজন পরিচিত মানুষের থেকেই উনি ফোন নাম্বারটা পেয়েছেন। আমিও সেটায় বিশ্বাস করে নিলাম। ওনার বাড়ি আমার বাড়ি থেকে বেশ কিছুটা দূরেই ছিল, প্রায় আধ ঘন্টার মতো পথ। আমায় ওনার বাড়িতেই পড়াতে যাওয়ার জন্য অনুরোধ করল, কারণ মেয়েটার বাবা খুবই ব্যস্ত আর উনি বাড়ি থেকে বেরোনোর সময় পায় না। আমি সব কথা শুনে রাজি হলাম পড়াতে যেতে। ঠিক পরের মাস থেকেই আমি পড়াতে যাওয়া শুরু করলাম। মেয়েটির নাম শ্রেয়সী, ক্লাস 6-এ পড়ে। আমি আর্টস গ্রুপের সাবজেক্টগুলো পড়াবো, তাই উইকে 4 দিন যাব এই কথা বলেই পড়ানো শুরু করেছিলাম। মানুষ হিসেবে শ্রেয়সীর মা ছিল ভীষণ ভালো। মেয়েটিও বেশ শান্ত স্বভাবের। পড়াশোনাতেও ছিল বেশ ভালো। যা পড়া দিতাম খুব মন দিয়ে তা করত। শ্রেয়সীদের অনেক বড় জায়গা জুড়ে দোতলা সমান এক বিশাল বড় বাড়ি। আমি যখনই যেতাম শ্রেয়সীর মাকে দেখতাম সারাক্ষণ কাজ করে যাচ্ছে। মাঝে মাঝে মন খুলে 2টো কথা বলতো আমার সাথে। একদিন পড়াচ্ছি রোজকার মতো, সেদিনও উনি আমায় চা দিতে ঘরে ঢুকলেন। চায়ের কাপটা আমার দিকে বাড়াতেই দেখলাম ওনার হাতে মোটা মোটা কালশিটের দাগ। আমি চাটা রেখে ওনার থেকে জানতে চাইলাম এগুলো কিসের দাগ। উনি চমকে উঠে বললেন বাথরুমে পড়ে গিয়ে হাতে লেগেছে। বলেই সে ঘর থেকে বেরিয়ে গেল। শ্রেয়সীর সাথে আমার একটা ভালো বন্ডিং তৈরি হয়েছিল। ও আমায় খুব ভালোবাসতো, গল্পও করতো আমার সাথে অনেক। সেদিন
ওর মা বেরিয়ে যাওয়ার পর ও আমায় বলল যে ওর মায়ের খুব কষ্ট, সারাদিন এই বড় বাড়ির সমস্ত কাজই ওর মাকে একা করতে হয়। ওর মায়ের বাড়ি থেকে কোথাও বেরোনোরও অনুমতি নেই, কোথাও যেতে পারে না উনি। শ্রেয়সী দেখেছে ওর মাকে একা বসে বসে কাঁদতে। আমি যখন শ্রেয়সীকে ওর বাবার কথা জিজ্ঞাসা করলাম, ও বলল বাবারই সব নিয়ম চলে, আর সে নাকি মাঝে মাঝে আসে এখানে। আমি অবাক হয়ে শুনলাম। আমার মনে হলো যে আমি এতদিন যাচ্ছি পড়াতে, কিন্তু শ্রেয়সীর বাবাকে তো কোনোদিনও দেখিনি। উনি যে কেমন মানুষ তাও আমি কিছুই জানতাম না। শ্রেয়সীর মুখে এসব কথা শুনে আমার কষ্টই হলো। এরপর আমি সেদিন বাড়ি চলে যাই। আমার ওদের বাড়ি থেকে আসার পর শরীরটা খারাপ করে, জ্বরে পড়ি আমি। সেই উইকে আর যাওয়া হয় না ওকে পড়াতে। শ্রেয়সীর মাকে অনেকবার আমি ফোন করেছিলাম, কিন্তু উনি কোনো ফোন ধরেনি। চিন্তাও হচ্ছিল আমার ওদেরকে নিয়ে। আমার এতদিনে এটা বুঝতে অসুবিধা হয়নি যে শ্রেয়সীর বাবা একদমই ভালো মানুষ নয়। 1 সপ্তাহ কেটে গেল, আমার শরীরটা অনেকটাই সুস্থ হয়ে উঠেছিল। সোমবার আমি পড়াতে যাই শ্রেয়সীকে। মেন গেটটা খুলে যখন ভেতরে যাই, সারা বাড়িটা বাইরে থেকে কিরম যেন নিস্তব্ধ লাগছিল। আগে এরকম মনে হতো না। দরজাটায় বেল বাজালাম, কেউ দরজা খুলল না। তারপর ধাক্কা দিতেই দরজাটা খুলে গেল। সারা বাড়িতে আলো জ্বলছে, কিন্তু বাইরে থেকে অন্ধকার অন্ধকার লাগছিল ভেতরটা। আমি শ্রেয়সীর নাম ধরে ডাকলাম নিচ থেকে। নিচের ঘরেই আমি পড়াই, আর ওরা সবাই উপরে থাকে। ওপর থেকে শ্রেয়সীর মায়ের গলা পেলাম, হ্যাঁ তুমি বসো নিচের ঘরে, দরজা খুলে, ও যাচ্ছে। গলাটা শুনেই কেন জানি না ফাঁকা বাড়িতে চমকে উঠলাম। বুকটা ধড়ফড় করে উঠল। আমি দরজাটা খুলে বসলাম। কিছুক্ষণ পর শ্রেয়সী এসে আমার সামনে বসল। ওর দিকে তাকাতেই লক্ষ্য করলাম ওর চোখ মুখটা খুব শুকিয়ে গেছে। মনে মনে ভাবলাম নিশ্চয়ই আবার হয়তো কিছু হয়েছে, কিন্তু কারোর পার্সোনাল ব্যাপারে ইন্টারফেয়ার না করাই ভালো, এই ভেবে পড়ানো শুরু করি। পড়াতে পড়াতে শ্রেয়সীকে আমি বললাম যে বাথরুমে যাব। ও আমায় বাথরুমে নিয়ে গেল ঠিকই, কিন্তু তার আগে আমায় বলল যে বাথরুমে কিছু দেখলে আমি যাতে ভয় না পাই। আমি ঠিক বুঝতে পারলাম না। বিশাল বড় বাড়ির মধ্যে বাথরুমটাও বিশাল ছিল। ঢুকলাম আমি ভেতরে। ছিটকিনিটা দিতেই লাইটটা হালকা কেঁপে উঠল। আমি এগোলাম। হঠাৎ শুনলাম কোমোডের ভেতর থেকে একটা কিসের আওয়াজ হচ্ছে। কোমোডটার সামনে যেতেই দেখলাম সারা কোমোডে ভর্তি রক্ত। তারপর জলের শব্দ কানে আসে। পেছনে ঘুরতেই ওদের বাথরুমের বাথটাবটার দিকে তাকাতেই দেখি জলটা নড়ছে, ঠিক যেন কেউ জলের ভেতরে আছে আর জলটা চাবড়াচ্ছে। আমি ওটা দেখেই সরে দেওয়ালে সিটিয়ে যাই। বাইরে থেকে চিৎকার চেঁচামেচির আওয়াজ শুনতে পাই। দরজার কাছে গিয়ে কান দিয়ে শুনতে পাই শ্রেয়সীর মায়ের গলা। ছিটকিনিটা খুলতেই বাইরে দেখি শ্রেয়সী দাঁড়িয়ে, আর সব শান্ত, কোনো চেঁচামেচির আওয়াজ নেই। ও আমার দিকেই তাকায়। আমি পুরো ঘেমে গেছি দেখে ও বলে ফ্যানের তলায় গিয়ে বসতে। কি অদ্ভুত ব্যাপার, ও কিছুই জানতে চাইল না যে কেন আমার এই অবস্থা হলো, যেন ও সব জানতো আগে থেকেই। আমি যখন ঘাম মুছছি ওর দিকে তাকাই আমি দেখি শ্রেয়সী আমার দিকেই দেখছে। আমি জিজ্ঞাসা করি, কিছু বলবে? ও বলে, আপনি যা দেখেছেন তা তো কিছুই নয়।
সেই সময় ওর মা দরজা খুলে আমাদের ঘরে ঢোকে। সেদিন আরও খারাপ অবস্থা ওনার। সারা হাতে কালশিটের দাগ, ঠোঁটের কোণে রক্ত জমাট বেঁধে রয়েছে, চোখগুলো লাল টকটক করছে, যেন রক্ত জমে রয়েছে। আমি এবার বলতে বাধ্য হলাম যে পুলিশে কমপ্লেন করুন। উনি হেসে বললেন, আর কোনো উপায় নেই। এই কথা বলে আবার উনি চলে গেলেন। সেদিন যখন আমি শ্রেয়সীদের বাড়ি থেকে বেরোচ্ছি, আমি লক্ষ্য করলাম আশেপাশের বাড়ির থেকে কিছু লোক আমায় খুব অদ্ভুতভাবে দেখছে। আমি আর ওসবে মন না দিয়ে চলে গেলাম বাড়িতে। কিন্তু সেদিন রাতে আমার কিছুতেই ঘুম আসছিল না। শুধু মাথায় ঘুরছিল শ্রেয়সী আর তার মায়ের মুখ দুটো। আর আমি এটা বুঝতে পারছিলাম না বাথরুমে কি হচ্ছিল ওসব। পরের দিন আমি আবার পড়াতে যাই। সেই এক অনুভূতি হয় আমার। বাড়ির বাইরে থেকে বাড়িটাকে দেখে গায়ে কাঁটা দিয়ে ওঠে। সেদিনও দরজাটায় হালকা ধাক্কা দিতেই দরজাটা খুলে যায়, কিন্তু নিচের ঘরেতে আগে থেকেই শ্রেয়সী বসেছিল। তার শরীর আরও ফ্যাকাশে লাগছিল সেদিন। আমি পড়াতে শুরু করি। হঠাৎ করে দোতলা থেকে প্রচুর জোর চিৎকার চেঁচামেচি শুনতে পাই। গলাটা ভেসে আসে শ্রেয়সীর মায়ের। আমি আর বসে থাকতে পারি না। শ্রেয়সীকে বলি নিয়ে যেতে আমায় ওদের ওপরের ঘরে। সঙ্গে সঙ্গে যাই ওপরে, কিন্তু সেখানে গিয়ে দেখলাম সব শান্ত। কি হলো ব্যাপারটা আমি ঠিক বুঝতে পারলাম না। আমি আবার চেঁচামেচি শুনতে পেলাম, তবে এবার সেই আওয়াজটা আসছে সেই বাথরুম থেকে। আমি বাথরুমের দরজাটা খুলতেই দেখলাম কেউ নেই। এবার আমার ভয় করতে শুরু করলো। কি হচ্ছে কিচ্ছু বুঝতে পারছি না। আবার কোমোডের মধ্যে থেকে কিছু শব্দ ভেসে আসে আমার কানে, তবে কোমোডটা বন্ধ। কিন্তু খুব জোর আওয়াজ হচ্ছে কোমোডের ভেতর থেকে। আমি ভয়ে ভয়ে কোমোডের ওপরের চাপাটা খুলি। খুলতেই দেখি রক্তে ভর্তি চারিদিক, আর সেখানে একটা বাচ্চার কাটা হাত আর কিছু আঙুলের টুকরো ভাসছে। ওটা দেখেই আমার ওখানে গা গুলিয়ে ওঠে। শ্রেয়সীকে ডাকি, কিন্তু কোথায় শ্রেয়সী? আমি বাথরুমের মধ্যে একা দাঁড়িয়ে, দরজা বন্ধ। বাথটাবটায় আবার যেন মনে হয় কেউ জল ঝাপটাচ্ছে। আমি সামনে গিয়ে দেখি শ্রেয়সীর মায়ের নিথর দেহটা পড়ে রয়েছে বাথটাবের ভেতর। আমি ভয়ে চিৎকার করে উঠি। আবার শুনতে পাই চিৎকার চেঁচামেচির আওয়াজ। আমার চোখের সামনে কাউকে আমি দেখতে পাই না। শ্রেয়সীর মায়ের গলা শুনতে পাচ্ছি, আমায় ছেড়ে দাও, আমায় মেরো না, আমায় মেরো না, আমি জোড়হাত করছি, আমায় মেরো না। এবার শ্রেয়সীর গলা শুনতে পাই, আমার মাকে মেরো না। কিন্তু শ্রেয়সী কোথায়? আমি দরজাটা খোলার চেষ্টা করি, কিন্তু দরজা বাইরে থেকে বন্ধ। আমি এত কিছু একসাথে সহ্য করতে পারছিলাম না। কানে চাপা দিয়ে আমি মাটিতে বসে পড়ি। চোখের সামনে শ্রেয়সীর মায়ের দেহটা জলে ভাসছিল। তারপরই মাটির দিকে তাকাতেই দেখি রক্তের ফোঁটা একটার পর একটা পড়তে পড়তে যাচ্ছে, কিন্তু ওপরে কেউ নেই। আমি উঠে ওই রক্তের ফোঁটা দেখতে দেখতে যাই কোমোডের সামনে। সেখানে গিয়ে দেখি শ্রেয়সীর দেহ পড়ে রয়েছে মাটিতে। রক্ত গড়িয়ে যাচ্ছে কোমোডের দিকে, আর তার শরীরে কোনো হাত নেই। মাথাটা থ্যাতলানো। আমার সেখানে চিৎকার করার শক্তি থাকে না। আমি কখন জ্ঞান হারিয়েছিলাম জানি না। চোখের জলের ঝাপটায় আমার জ্ঞান আসে। দেখি আমি বাথরুমেই শুয়ে, আশেপাশে কিছু পুলিশ দাঁড়িয়ে। আমার মুখে জল দিচ্ছে মহিলা কনস্টেবল। আমায় ধরে ধরে ওনারাই তোলে। পুলিশ আমার থেকে জানতে চায় যে পুলিশ তো সিল করে রেখেছে সারা বাড়ি, তাহলে আমি এই বাড়ির ভেতর ঢুকেছি কি করে? আমি ওনার প্রশ্ন শুনে কিছুক্ষণ ওনার মুখের দিকে তাকিয়ে থাকি।
প্রশ্নের উত্তরে আমি ওনাদের বলি আমি এতদিন আসতাম এই বাড়িতে, এই বাড়ির কোথাও সিল করা ছিল না। আমি শ্রেয়সীকে রোজ পড়াতে আসতাম। এই কথা শুনে সবাই মুখ চাওয়াচাওয়ি করে। আমি তখন অবধি কিছু বুঝতে পারছিলাম না। যে মহিলা কনস্টেবল আমাকে ধরে দাঁড়িয়েছিল সে আমার হাত ছেড়ে দিয়ে আমার মুখের দিকে তাকায়। এরপর ওনারা আমাকে নিচে নিয়ে যায়। আমি বুঝতে পারি সিঁড়ি দিয়ে নামতে নামতে ওরা নিজেদের মধ্যে কিছু কথা বলাবলি করে। তারপর নিচের ঘরে নিয়ে গিয়ে আমাকে বসায়। আমায় ওনারা প্রথম থেকে সব কিছু বলতে বলে। আমি ওনাদের সব কিছুই বলি। পড়ানোর জন্য শ্রেয়সীর মায়ের ফোন থেকে শুরু করে এই শেষ ঘটনা অবধি। পুলিশ অফিসার বলে যা দেখেছি সবই সত্যি। যে সপ্তাহে জ্বরের জন্য আমি পড়াতে আসতে পারিনি সেই সপ্তাহে শ্রেয়সী আর তার মা খুন হয়। কি করে সেটা হয়েছে সেটা পুলিশরা তখনও বার করতে পারেনি। পাশের বাড়ির লোকেরা শ্রেয়সীর মায়ের আর শ্রেয়সীর চিৎকার চেঁচামেচি শুনতে পেয়েছিল, আর কারোর কোনো গলা পায়নি। তারপর ওর বাবাকেও আসতে দেখেনি। একদিন পর যখন ওদের বাড়ি রাত অবধি অন্ধকার হয়ে পড়ে থাকতে দেখে, পাড়ার লোকেরা তখন পুলিশকে খবর দেয়। পুলিশ এসে দেখে যে বাথরুমের বাথটাবে শ্রেয়সীর মায়ের মৃতদেহ পড়ে রয়েছে, আর শ্রেয়সীর ক্ষতবিক্ষত দেহটা পড়ে রয়েছে কোমরের পাশে। শ্রেয়সীর বাবাকে ফোন করা হয়েছিল। উনি তখন চাকরির কাজে উড়িষ্যাতে ছিলেন। ওনাকে সবকিছু জানানোর পর উনি আসেন। আমার হাত পা কাঁপতে শুরু করে এইসব শুনে। আমি ভাবি যে ওনারা মারা যাওয়ার পরেও আমি এই বাড়িতে পড়াতে এসেছি। ওরা চেয়েছিল যে আমি আসি। ওদের মৃত্যুর জন্য শ্রেয়সীর বাবাই দায়ী। আমি পুলিশকে শ্রেয়সীর বাবার ব্যাপারে সব জানাই। উনি যে মারধর করতেন সেই ব্যাপারেও আমি সব কিছু বলি। হয়তো পুলিশকে জানানোর জন্যই এত কিছু আমি দেখেছি, যাতে সত্যিটা সামনে আসে। এরপর যখন ওই বাড়ি থেকে বেরোই, পাশের বাড়ির একজন বলে যে ওনারাও অবাক হতো যখন দেখতো মারা যাওয়ার পরেও আমি ওই বাড়িতে যাই, কিন্তু কাদের কাছে যাই সেটা তারা বুঝতে পারতো না। তবে অদ্ভুত ব্যাপার, বাড়িটা এই ঘটনার পর আমি বাইরে থেকে একবার দেখি সত্যি পুলিশের সিল করা ওই বাড়িটা, যেটা আমি আগে কখনো দেখিনি। এরপর আমি পুলিশে গিয়ে শ্রেয়সীর বাবার ব্যাপারে কমপ্লেন করি। এই ঘটনার পর আমি আর কাউকে কোনোদিনও বাড়ি গিয়ে পড়াতে যাইনি, কিন্তু আজও আমার এই ঘটনাটা লিখতে গিয়ে চোখে জল এসে যাচ্ছে শ্রেয়সী আর ওর মায়ের কথা ভেবে। আমার কাছে কোনো জাস্ট ভাষা নেই এই ঘটনার জন্য। অরুণিমা, অনেক ধন্যবাদ যে সাহস করে এই ঘটনাটি পাঠিয়েছ আমাদের চ্যানেলে। যাই হোক, শ্রোতা বন্ধুরা কমেন্টে জানাও তোমাদের কেমন লাগলো আজকের এই ঘটনাটি। আমার তো ভয়ও লেগেছে কিছু কিছু জায়গায়। ওভারঅল ঘটনাটি খুবই মর্মান্তিক এবং দুঃখজনক। তোমরা জানাও তোমাদের কেমন লাগলো। লাইক শেয়ার করে একটু ভালোবাসা দিও, আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না।